প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জহিরুল আলম, সিনিয়র সাংবাদিক। জহির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাবার আগে আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে প্রথমেই দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, বৈষম্য বিরোধী উপদেষ্টার জেলা প্রীতি, মন্ত্রিপরিষদ সচিবও একই পথে। কুমিল্লা ও সাতক্ষীরার জন্য বিশেষ প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উপজেলা, ইউনিয়ন, গ্রামের রাস্তাঘাট নিয়মিত মেরামত করে নিয়মিত বরাদ্দের বাইরে কুমিল্লা ও সাতক্ষীরার জন্য নেওয়া হচ্ছে বিশেষ প্রকল্প। মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের মধ্যেই গাজায় হামলা, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, হাসিনার দুঃশাসন, নি ক্যাপিংয়ে চিরপঙ্গু শত শত তরুণ। নিউ ইয়র্কে রাজনীতিবিদদের হেনস্থার দায় স্থায়ী মিশনের। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, হেলিকপ্টার থেকে বোম্বিং ও গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস ও মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের অডিও শুনল ট্রাইব্যুনাল। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, আবারও 2598 কোটি টাকার প্রকল্প, তবু খাবার পানি লবণ মুক্ত হবে না। বিএনপির জয় দেখছে 40%, জামায়াতের পক্ষে 28%। নির্বাচন নিয়ে জরিপ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, শাপলা পেতে লড়বে এনসিপি। ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ, ভোটের জনমত জরিপে এগিয়ে বিএনপি। ফোনালাপের ভয়ানক তথ্য, ট্রাইব্যুনালে আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, ভোটের অপেক্ষায় মানুষ, আগ্রহ নেই পিয়ারে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বাড়ছে ভিসা জটিলতা, বিদেশ যাত্রায় ভোগান্তি। নির্বাচনমুখী রাজনীতি, অক্টোবরের মধ্যে বিএনপির প্রার্থী বাছাইয়ে বড় অগ্রগতি। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ভোট ঘিরে তৎপর পশ্চিমারা। দৈনিক দেশ রূপান্তর, ভয় কাটাতে চায় আওয়ামী লীগ, একদিনে আটক 250। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ইসলামী ইন্স্যুরেন্সকে পারিবারিক প্রতিষ্ঠান বানান সাইদ খোকন। নির্বাচন উপলক্ষে কেনা হচ্ছে 200 কোটি টাকার গাড়ি। বিশ্বকে নির্বাচনের প্রস্তুতি জানাবেন ডক্টর ইউনুস। দৈনিক নয়াদিগন্ত, এই সুযোগে মেরুদণ্ড ভেঙে দেয় জামাত শিবিরের। ট্রাইব্যুনালের শেখ হাসিনা ইনুর কথোপকথনের রেকর্ড। নির্বাচন নিয়ে বিশ্বের প্রধান উপদেষ্টার জোরালো বার্তা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে, বিশ্ব নেতৃবৃন্দকে ডক্টর ইউনুসের প্রতিশ্রুতি। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, বেসরকারি খাতে পুঁজির চাহিদা শূন্যের কোঠায়, ব্যাংক থেকেও ঋণ যাচ্ছে না, তালিকাভুক্ত হচ্ছে না পুঁজিবাজারেও। ব্যাংককের রাস্তায় সিঙ্কহোল হতে পারে ঢাকায়ও। 16 নাসা গ্রুপ ফ্যাক্টরিজ শাট অ্যামিড প্রটেস্ট। নিউ এজের শিরোনাম। ডেইলি স্টারের প্রধান শিরোনাম, রোহিঙ্গা ক্রাইসিস, পলিটিক্যাল সলিউশন নট এইড, অনলি ওয়ে আউট, সেজ নিউ OHCHR রিপোর্ট। তো জের ভাই, এই ছিল সংবাদপত্রগুলির প্রধান শিরোনাম। আমরা প্রথম আলোর যেই অনেকগুলো সংবাদের মধ্যে যেটি আমি পড়েছি, বৈষম্য বিরোধী উপদেষ্টার জেলা প্রীতি, মন্ত্রিপরিষদ সচিব একই পথে, সেটা হচ্ছে কুমিল্লা এবং সাতক্ষীরার LGRD উপদেষ্টার কথাই এখানে মূলত বলা হয়েছে, এবং মন্ত্রিপরিষদ সচিবের বাড়ি সাতক্ষীরা, সেই এলাকার জন্য বিশেষ বরাদ্দ নেওয়া হচ্ছে। তো এই প্রতিবেদন সম্পর্কে আপনার মন্তব্য শুনতে চাই। আসলে আমরা দীর্ঘদিন ধরে এক ধরনের নেপোটিজম, স্বজনপ্রীতি, এলাকা প্রীতি এবং গোষ্ঠী প্রীতি, এগুলো কিন্তু একটা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের ক্রনিক সমস্যা। আমাদের নীতি নির্ধারক, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের সামগ্রিকভাবে একটা সংস্কৃতির মধ্যে পরিণত হয়েছে, যে নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এবং সারা দেশকে প্রশাসন পরিচালনা করতে গেলে দেখা যায় যে একটা সুষ্ঠু পরিচালনা পদ্ধতি দরকার। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা যেভাবে আমাদের প্রশাসনকে গাইড করেছে,
প্রশাসনও ঠিক একইভাবে রাজনীতিমুখী হয়ে পড়েছে। দেখেন যে যেই যখন সরকার এসেছে, অতীতে আমরা দেখেছি যে প্রশাসনকে সাংঘাতিকভাবে দলীয়করণ করা হয়েছে এবং সেখান থেকে যে মানে একটা সুষ্ঠু গভর্নেন্স, যেটা সুশাসন বলতে যেটা বোঝায়, সেই সুশাসনের অপেক্ষায় কিন্তু আমরা দীর্ঘদিন ছিলাম। 5ই অগস্ট অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে কিন্তু একটা অসীম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে আমরা সে ধরনের পুরনো এসব কীর্তিকলাপ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের যে ব্যাড কালচার, এই যে স্বজন প্রীতির ব্যাড কালচার, দলীয় প্রীতির ব্যাড কালচার, যে রাজনীতিকীকরণের যে ব্যাড কালচার, এই কালচারগুলো থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের হয়তো বা সামগ্রিকভাবে যদি আপনি স্পিরিট ওয়াইজ ধরেন যে তাদের মুখে এবং তাদের বয়ানের মধ্যে কিন্তু সেই বিষয়গুলো আছে, কিন্তু মানুষ আসলে অ্যাকশনস লাউডার দেন ওয়ার্ডস। আপনার কাজ কি, সেই কাজেই কিন্তু এটার মানে প্রতিফলন ঘটবে। সেদিক থেকে আপনি এই যে শিরোনামটি করা হয়েছে যে এলজিআরডি মন্ত্রীর কথা বলেন, হ্যাঁ, যদি স্বচ্ছতার বিচার করেন, জবাবদিহিতার বিচার করেন, তাহলে কিন্তু ইতোমধ্যেই একজন তরুণ উপদেষ্টা, তার কাছে অনেক বেশি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিন্তু উনি বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেননি। উনি কিন্তু অনেক ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন এবং যখন আপনি বিতর্কগুলো উঠে, একটা সামগ্রিকভাবে সুশাসনের মূল শর্ত হচ্ছে যে সেই বিতর্কগুলোর জন্য আপনার একটা প্রক্রিয়াগত একটা মানে ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশ্নের মুখোমুখি আঁকা, নিজেকে স্বচ্ছ প্রমাণ করার একটা দায়বদ্ধতা থাকে। সেটা কিন্তু উপদেষ্টার তরফ থেকেও আমি মনে করি থাকা উচিত ছিল। দেখেন, ওনার অফিসের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, দুদক এগুলো নিয়ে কিন্তু কার্যক্রম শুরু করেছে, কিন্তু তাহলে যিনি নিজের এলাকায় অভিযোগ আছে, সীমাহীন অভিযোগ হয়েছে, দলীয়করণের অভিযোগ আছে এবং স্বজনপ্রীতির অভিযোগ আছে। এখন ধরে নিলাম যে কিছু কিছু আছে যে হয়তো বা সব পুরোপুরি হয়তো সঠিক নয়, হতে পারে, কিন্তু স্বচ্ছতার খাতিরে সেগুলোকে নির্দোষ বা সেগুলোকে বিতর্ক মুক্ত করার দায় কিন্তু উপদেষ্টার, এবং এই প্রশ্নগুলো ওনাকে আমার মনে হয় উত্তর করা উচিত স্বচ্ছতার খাতিরে। আপনি শিরোনামটা দেখেন, বৈষম্য বিরোধী উপদেষ্টার জেলাপ্রীতি, জি, মানে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে, যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে 5 আগস্ট হলো, এবং তার কাছ থেকে তো এই ধরনের জেলাপ্রীতি একেবারেই কোনোভাবেই মানে প্রত্যাশিত নয়, কোনোভাবেই কাম্য নয়। এবং এটা কিন্তু সবার মুখের কথা যে যে বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে এত দুর্ভোগ বইয়েছে, এত সীমাহীন যন্ত্রণার মধ্যে ছিল, যে বৈষম্য হয়েছে, সেই বৈষম্যের বিরুদ্ধে এমন একটা মানে বৈপ্লবিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী সরকারকে আপনি হটালেন, সেখানে এসে কেন বৈষম্যের আলোচনা আবার উঠবে? এটা তো দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। জি, আরেকটা খবর সেটি হচ্ছে যে গতকালকে ট্রাইব্যুনালে আপনার যেটি নিয়ে সাক্ষ্য দিয়েছেন একজন, তিনি জানিয়েছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে নির্দেশনা দিচ্ছি, যেখানে পাবে সোজা গুলি করবে। মানবতা বিরোধী অপরাধ জুলাই অভ্যুত্থানের ট্রাইব্যুনালে শেখ হাসিনা, তাপস, হাসিনা, মাকসুদ কামাল ও হাসিনা ইনুর অডিও চালানো হয় গতকাল ট্রাইব্যুনালে, এটা আপনার দেখানো হয়েছে। তো এই যে বিচার হচ্ছে, এই বিচার মানে আপনি কতটুকু গতি পাচ্ছে বা স্বচ্ছতা কতটুকু নিশ্চিত হচ্ছে আপনি মনে করেন? না, বিচারের এই জায়গাতেও কিন্তু আপনি যে অভিযোগগুলো আসছে এবং যে অডিওগুলো প্রকাশ করা হয়েছে এবং এগুলো ফরেনসিক পরীক্ষাও করা হয়েছে এবং সেগুলো সঠিক। আপনি দেখেন যে শুধু এখানে আদালতে আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে হয়তো অডিওগুলো পাওয়া গেছে, কিন্তু উনি যে এই যে একটা ম্যাসাকার, এই গণহত্যার যে এই সিদ্ধান্তগুলো উনি দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন তার যেগুলো পেটোয়া বাহিনী যারা ছিল, সেখানে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগকে যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছিল এই সাধারণ নিরস্ত্র মানুষের উপরে, নিরীহ মানুষগুলোর উপরে আন্দোলন দমানোর জন্য, সেগুলো কিন্তু দিবালোকের মতো স্পষ্ট। ডেফিনেটলি এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে প্রমাণ করার দায়িত্ব আইসিটির যারা প্রসিকিউটর আছেন এবং আইনি কর্মকর্তা যারা রয়েছেন, সেখানে এই প্রক্রিয়াটা স্বচ্ছতার কথা যদি আপনি বলেন, যে অতীতে কিন্তু এই বিচারগুলো নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে এটা আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ হয়নি বলে অনেকে অভিযোগ করেছেন এবং এটা নিয়ে হতাশা আছে। কিন্তু আপনি এমন একটা বিচার করবেন, শেখ হাসিনার অন্যায়ের বিচার আপনি করবেন, কিন্তু এটা যাতে কখনো প্রশ্নবিদ্ধ না হয় সেটার ব্যাপারে আমার মনে হয় যে সময়
ডেফিনেটলি জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনাইড এটা বলা হয়। একই সঙ্গে কিন্তু আমি গতির কথা যদি ধরি, গতিও কিন্তু খুব আশাব্যঞ্জক নয়। হয়তো বা ট্রান্সপারেন্সির খাতিরে, হয়তো বা এটা সুনিশ্চিতভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার খাতিরে সময় লাগতে পারে, কিন্তু এফিসিয়েন্সিও কিন্তু একটা ব্যাপার, এখানে জনবল একটা ব্যাপার, এখানে আপনার আন্তরিকতা একটা ব্যাপার। অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়ায় বিচার কার্যক্রমের মানে অঙ্গীকার করেছে এবং একই সঙ্গে আদালত আইসিটি যেভাবে কার্যক্রম চালাচ্ছে, তাতে খুব বেশি আশাবাদী হওয়ার মতো কিন্তু কোনো অগ্রগতি কিন্তু এর মধ্যে হয় নাই। তারপরেও আমরা ধরে নিলাম যে যদি ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য আইনি প্রক্রিয়াগুলো ধাপে ধাপে অনুসরণ করা হয় এবং ভবিষ্যতে কোনোভাবে দেশে এবং বিদেশে এই বিচার প্রক্রিয়া যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেই সন্দেহাতীতভাবে যদি আমরা মানে তারা আদালত প্রমাণ করতে পারে যে না এখানে ন্যায় বিচার ডিসপেন্স করেছে, সেখানে অপরাধীর শাস্তি সুনিশ্চিত করা যায়, আমার মনে হয় সেটাই জনগণেরও প্রত্যাশা এবং এটা দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করবে। আমরা যেটা দেখলাম যে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে এই বিচার সরাসরি কার্যক্রম সম্প্রচার করা হচ্ছে, তো এটাও তো একটা স্বচ্ছতার জন্য মানে ভালো একটা উদাহরণ হতে পারে। নিশ্চয়ই, অবশ্যই। এর আগে যখন মানবতা বিরোধী এই ট্রাইব্যুনালে যখন আপনার বিচার হয়েছিল, তখন কিন্তু ইভেন আসামিদের আইনজীবীও ভালোভাবে নিয়োগ করতে দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করেছিলেন। সেখানে এখন রাষ্ট্রীয় মাধ্যমে সম্প্রচার হচ্ছে। তো না, এটা ধরেন যে আমরা যেহেতু বিশেষজ্ঞ নই, আমরা ধরেন যে সাধারণ প্রত্যাশা অনুযায়ী হ্যাঁ আমরা বিচারিক কার্যক্রমটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হতে দেখছি। হয়তো এটা যদি প্রত্যেকটা জিনিসের যদি প্রজ এন্ড কনস থাকে, এটা আপাত দৃষ্টিতে নিশ্চয়ই এটা বিচারিক মানে প্রক্রিয়াকে স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে একটা বড় ধরনের কি বলবো যে সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে আমরা মনে করছি। কিন্তু একই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে সরাসরি সম্প্রচারিত বিচার প্রক্রিয়ার মধ্যে আপনার যারা পক্ষ আছেন, আসামি পক্ষ আছেন বা যারা প্রসিকিউশনের মধ্যে যারা দায়িত্বরত আছেন, তারা যাতে কোনোভাবে প্রেশার ফিল না করেন, কারণ তারা কিন্তু ক্যামেরার সামনে কন্টিনিউসে আছেন। কোনো সব কিছু যাতে সেখানে কিন্তু ধরেন যে একটা পুরা জাতির সামনে কিন্তু এই স্টেটমেন্টগুলো করা হচ্ছে বা এই মানে আর্গুমেন্টসগুলো হবে, সুতরাং ওই জায়গার মধ্যে যাতে কোনোভাবে আনডিও কোনো প্রেশারের মধ্যে পড়ে না যায়। মেন্টাল অথবা সার্কামস্টেন্সিয়াল কিছু ব্যাপার আছে যে ধরেন যে একটা আনুষ্ঠানিকতার মধ্যে মানুষ কিন্তু অনেক সময় যে ক্যামেরা ট্রায়াল অনেক সময় বিব্রত হয়, অনেক কিছু আলোচনা করা যায়, অনেক কিছু হয়তো করা যায় না। মানে এই বিষয়গুলো আমি মনে হয় যে মানে ল অফিসাররা এগুলো ভালো বলতে পারবেন। তবে সাধারণভাবে আমরা যারা দেখছি বা আমরা মনে করছি যে এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু আলটিমেটলি বিচার প্রক্রিয়াকে মানে কি বলবো যে একেবারে প্রশ্নাতীত করার জন্য, সন্দেহাতীত করার জন্য এটা কতটা হেল্পফুল আছে আমার মনে হয় যে সেটাও চিন্তা করা দরকার। এটা যেমন স্বস্তি তেমন অস্বস্তিরও জায়গা আছে, কখনো কখনো অস্বস্তির কারণ হতেও পারে, সেটা তারা ভালো বুঝতে পারে। যেভাবে আপনার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে সরকার তো 1 বছরের মতো পার করছে, তো এখন পার করেছে, তো ট্রাইব্যুনাল হয়েছে মাত্র 2টি এবং সেটি কয়েক মাস আগে একটি হয়েছে, এর আগে একটি ট্রাইব্যুনাল হয়েছে। তো এই যে এত মামলা হয়েছে বা বিচারকে আপনি যদি আরো ভালোভাবে করতে চান, এই 2টি ট্রাইব্যুনাল দিয়ে কি সম্ভব? আর সরকার কেন করতে পারলো না গত 1 বছরে আরো কয়েকটি ট্রাইব্যুনাল? দেখেন এই প্রশ্নগুলো কিন্তু বারবার উঠেছে যে অন্তর্বর্তী সরকারের যে প্রায়োরিটিসগুলো আছে, সেই প্রায়োরিটির মধ্যে তারা যদি মনোযোগ না দিয়ে তারা কিন্তু তাদের মানে কর্মপরিধি কিন্তু অনেক বিস্তৃত করে ফেলেছেন। এই বিস্তৃত কর্মপরিধির মধ্যে কিন্তু তারা মনোযোগ দেওয়ার কথা ছিল ধরেন জুলাই অভ্যুত্থানের মধ্যে যারা আহত নিহত হয়েছেন তাদের টেক কেয়ার করা, তাদের তালিকা পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করা, তাদের পাশে দাঁড়ানো, এই কাজগুলো যেমন গুরুত্বপূর্ণ ছিল। বিচারিক প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্টভাবে এবং আরও মানে কি বলবো মানে শক্তিশালীভাবে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি তাদের করার কথা ছিল। তাদেরকে প্রশাসনে গতি সঞ্চার করার কথা ছিল। আইন শৃঙ্খলা রক্ষা মানে বাহিনীকে আরও সুসংগঠিত করার ব্যাপারে তাদের ফোকাস করার কথা ছিল। এই বিষয়গুলোতে যে রিমার্কেবল মানে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি নাই, এটা কিন্তু আর এখন আর বলে বোঝানোর দরকার নেই। আপনি ট্রু যে যেভাবে মানে এখানে ম্যানিং করার দরকার ছিল, জনবল দেওয়ার দরকার ছিল, আরও শক্তিশালী মানে লজিস্টিক্সে দেওয়ার দরকার ছিল, নিশ্চয়ই সেই জায়গার মধ্যে
মানে প্রত্যাশিত মানের কিন্তু সেটা হয়নি। যদি আপনি সত্যি সত্যি এটাকে এগিয়ে নিতে চাইতেন তাহলে আমার মনে হয় যে না, সকল ধরনের মানে কি বলবো যে সামর্থ্য এখানে বিনিয়োগ করার প্রয়োজন ছিল, কারণ এটা জন আকাঙ্ক্ষার মধ্যে ছিল যে বিচারিক প্রক্রিয়া যাতে সুষ্ঠু হয় মানে এবং গতি পায়, এবং এটা যাতে একটা অল্প সময়ের মধ্যে এটা যাতে একটা কনসিকুয়েন্স পায়, একটা পরিণতি লাভ করে, সেটা তো হয়নি। আবার অনেকে বলছেন যে বিচার শেষ না করে, দেখেন এটার সঙ্গে আবার বেশ কিছু বিষয়কে ট্যাগও করা দেওয়া হচ্ছে, বিচার শেষ করে নির্বাচনের কথা একসময় বলা হতো। কিন্তু এটা তো সাধারণ জ্ঞানে আমরা বুঝি যে একটা বিচার প্রক্রিয়া খুব মানে খালি বিচারের স্বার্থে বিচার করে দিলে তো হবে না, চাইলে আমার হবে না। বিচার প্রক্রিয়ার মধ্যে তো একটা দীর্ঘ একটা প্রক্রিয়া আছে, যদিও আমাদের দেশে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতার জালে আবদ্ধ, কিন্তু তারপরেও কিন্তু কিছু গ্লোবালি অ্যাকসেপ্টেড এবং গ্লোবালি ফলোড কিছু কিন্তু প্রক্রিয়া রয়েছে, সেগুলো মেনে কিন্তু করতে হবে। তারপরেও এটা বলতে হবে যে অন্তর্বর্তী সরকার হয়তো আন্তরিকতা আছে, মুখে তারা অনেক কথা বলেছেন, আইন উপদেষ্টাকে দেখবেন যে সবসময় কিন্তু এই ব্যাপারে কথা বলছেন, এবং মানে তাদের মানে নির্বাচনের আগেই তারা বেশ কিছু রায়ের কথা বলা হচ্ছেন। এগুলো কিন্তু আইনিভাবে কিন্তু সবকিছু কিন্তু যৌক্তিক না, মানে অন্তর্বর্তী সরকারের হাতে তো আর বিচারের রায় নয়, বিচারের রায় নির্ভর করে না। তাদের হলো যে এটাকে ফ্যাসিলিটেট করা, এটাকে মানে বিচারিক কার্যক্রমটাকে যাতে স্মুথলি চলে, সুষ্ঠুভাবে চলে, সে ব্যাপারে তারা সহযোগিতা করবেন, সেটাই তারা করতে পারেন একমাত্র। ভাই, আরেকটি খবর যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গতকালকে ট্রাম্প মুসলিম নেতাদের সাথে বৈঠক করেছেন, তো এর মধ্যেই আপনার গাজায় ইসরায়েল হামলা চালিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনার কয়েকদিন আগে বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে, স্বাধীন রাষ্ট্রের। এখন প্রশ্ন হচ্ছে যে একদিকে হামলা চলছে পশ্চিমাদের দিয়ে, আবার তারাই আবার রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছেন। তো আপনি তো দীর্ঘদিন ধরে ডিপ্লোম্যাটিক বিটে কাজ করছেন, তো এটার আসলেই মানেটা কি? আমি তো মনে হয় যে এটা দুর্ভাগ্যজনক যে এত মানে ডাবল স্ট্যান্ডার্ড, মানে মার্কিন ফরেন পলিসি এত মানে কি বলবো যে দ্বিমুখী আচরণ, এটা মনে হয় পৃথিবীতে মানে অত্যন্ত জঘন্য দ্বিমুখী আচরণ করেছে ইসরায়েলের মানে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে ভূমিকাটি। আমার মনে হয় যে এই ধরনের এগুলো লোক দেখানো এই তৎপরতাগুলো কোনোভাবেই মানে মানুষের কাছে আর এখন গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যা করছে সেটি সম্পূর্ণভাবে মানে ইসরায়েলি শক্তিকে, জায়নবাদী শক্তিকে তাদেরকে সহযোগিতা করার জন্যই তারা করছে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি যেভাবে স্বীকৃতি দিচ্ছে, আমি মনে করি যে এটাও এক ধরনের লোক দেখানো। এই ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু কার্যকর অর্থে আন্তর্জাতিক মহল ইসরায়েলকে তাদের এই বর্বর আচরণ থেকে মানে নিবৃত করার জন্য কিন্তু কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারছেন। আপনি দেখেন যে ইউনাইটেড নেশনসে এখন এক অর্থে কিন্তু এখানে দেখেন যে সারা বিশ্ববাসী এখন এখানে মানে উপস্থিত হয়েছে, কিন্তু তাদের মধ্যে এই মানে বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে, এই গণহত্যার বন্ধর ক্ষেত্রে, মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু কার্যকর কোনো অগ্রগতি নেই। কাজে আমি খুব উৎসাহী নই মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করা, এটা লোক দেখানো। আপনি দেখবেন যে প্রায় সব আমেরিকান প্রেসিডেন্টে এটা করেন, কারণ আমেরিকায় তো মুসলিম জনগোষ্ঠী আছেন, কিন্তু কোনোভাবেই এটা মানে ইসরায়েলকে নিবৃত করার জন্য এবং ফিলিস্তিনে এই গণহত্যা বন্ধ করার জন্য সহায়ক হচ্ছে না। জি, আরেকটি সংবাদের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছি। গতকাল ইনোভেশনের জরিপ তারা জানিয়েছে যে 41.3% ভোটার চায় বিএনপিকে। বিএনপি চায় 41.3%, আওয়ামী লীগকে চায় 18.8%, এনসিপিকে চায় 4.10%, আর জামায়াতকে চায় 30.3%। তো এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। না, 6 মাসে কিন্তু ধরেন জরিপের যে ফলাফল পাওয়া গেছে, অনেক সময় জরিপ নিয়ে কেউ সিরিয়াসলি নেন, কেউ সিরিয়াসলি নেন না, কিন্তু আমার মনে হয় যে এটা একটা রিফ্লেকশন, এটা একটা মানে আপনি পুরোপুরি যদি এটাকে বিশ্বাস নাও করেন তবুও কিন্তু আপনি একটা ট্রেন্ড কিন্তু এখান থেকে অনুমান করতে পারেন। দেখেন 6 মাসের মধ্যে কিন্তু দলগুলোর প্রত্যেকটারই, আপনার বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবারই কিন্তু ডিক্লাইন করেছে। মিনিমাম মানে এনসিপি তো বেশি ডিক্লাইন করেছে, জামাত এবং বিএনপি কিন্তু 1%, 1% মতো কিন্তু জনসমর্থন বা জনপ্রিয়তা যেটাই বলেন কিন্তু তারা কিন্তু কমে গেছে। এবং একই সঙ্গে আবার দেখবেন যে আওয়ামী লীগের এন্ডোর্সমেন্ট কিন্তু বেড়েছে। হয়তো এটা হতে পারে যে আওয়ামী লীগের মানুষ যারা সমর্থক আছেন, সহানুভূতিশীল আছেন বা অনুসারী আছেন, তারা কিন্তু আগের থেকে একটু ভোকাল হওয়ার চেষ্টা করছেন। আমাদের যে হেডলাইনে আপনি পড়ছিলেন, ঝটিকা মিছিল বের করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়। নিউ ইয়র্কে তারা যথেষ্ট মানে কি বলবো যে ডেমনস্ট্রেশন করার চেষ্টা করেছে। কাজে সেই অর্থে দেখা যাচ্ছে যে এটা কিন্তু একটা বার্তাও
যে বেশ কিছু ক্রাইটেরিয়াতে কিন্তু এই জরিপ আপনাকে একটা দিক নির্দেশনা দিচ্ছে। আমার মনে হয় যে আগামী দিনের নির্বাচন এবং আগামী দিনের রাষ্ট্র মানে কি বলবো যে কাঠামো পরিচালনার ক্ষেত্রে এই প্রতিশোধ, বিভাজন এবং মানে সংঘাতময় চিন্তার যে কোনোভাবেই আপনার এবং রাজনৈতিক দলগুলোর যে আচরণ সেগুলো যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার জনসমর্থনের ক্ষেত্রে কিন্তু যেগুলো মারাত্মকভাবে প্রভাব ফেলে। বিএনপির কথা চিন্তা করেন যে বিএনপির ডেফিনেটলি বিএনপি ব্যাপারে সকলেই ভেবেছে যে আনকন্ডিশনাল, এখনও বিএনপি আছে, জনপ্রিয়তার দিক থেকে তারা শীর্ষে আছে, আগামী নির্বাচনে তাদের সম্ভাবনা সবাই দেখছেন। কিন্তু একই সঙ্গে যদি জনপ্রিয়তা কমে সেটা কিন্তু ইঙ্গিত করছে যে না আপনার সব কাজ জনগণ এন্ডোর্স করছে না, জামাতের ব্যাপারেও সব কাজ কিন্তু এন্ডোর্স করছে না। কাজে এখানে কিন্তু সেলফ রিফ্লেকশনের ব্যাপার আছে, কারেকশনের ব্যাপার আছে। এই জরিপ কিন্তু সেই বার্তাটাই আমার দিয়েছে বলে আমার মনে হয়। কিন্তু এই যে জামায়াতকে আপনার 30.3% যেটা দেখানো হচ্ছে, এটা কতটা বিশ্বাসযোগ্যতা? আসলে কি তাদের এত জনসমর্থন না? কিন্তু আপনি কিন্তু জানেন না যে আসলে ডিপ ডাউন মানুষের মধ্যে পরিবর্তন, কারণ নির্বাচন কিন্তু আপনি দেখেন নাই, 3টা নির্বাচনে কিন্তু কোনো জনগণের যে ইচ্ছার প্রতিফলন সেটা কিন্তু আপনি প্রচার। সুতরাং এখানে আমি যেমন যে বিশ্বাস যেমন করতে পারবেন না, অবিশ্বাসও আপনি করতে পারবেন না। কেননা ডাকসুর কথা যদি নানা ধরনের অনিয়ম অভিযোগে করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে এবং এটাকে অনেকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু ডাকসুর ফলাফল তো গেছে, এটা তো নির্বাচনের আগে কেউ কল্পনাও করতে পারেনি যে এই ধরনের একটা ফলাফল হয়ে যেতে পারে। সুতরাং জাতীয় পর্যায়েও জনসমর্থনের দিক থেকে যদি জামাতের এই অবস্থান হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেখা যাবে যে আসলে এর প্রতিফলন কতটা। তবে হ্যাঁ, জরিপ অনেক ক্ষেত্রে আপনাকে ডিসিভিং, অনেক ক্ষেত্রে আপনাকে মানে নানাভাবে প্রতারণা করে। এটা আমরা ভারতেও দেখেছি বা আমেরিকান জরিপও আমরা দেখেছি। হিলারি ক্লিন্টনের বেলা আপনি দেখেছেন যে উনি একদম জয়ের দ্বার প্রান্তে, বাট সেটা তো হয় নাই। সুতরাং তারপরে আমি মনে করি যে যেই জরিপটা হয়েছে এখানে আগের জরিপটা তো আপনি মোটামুটিভাবে তো গ্রহণযোগ্য হিসাবে দেখা হয়েছে। সুতরাং 6 মাস পরের প্রতিফলনটাও আপনাকে একটা আস্থায় নিতে হবে, বিশ্বাসের মধ্যে নিতে হবে। আরেকটা সংবাদ দেখতে পাচ্ছি, অক্টোবরে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি জামাত বলেন, এনসিপি বলেন, অনেকগুলো রাজনৈতিক দলই তাদের প্রার্থীতা মাঠে নামিয়ে প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়েছে এবং গণসংযোগ করছে। সেখানে বিএনপির প্রতি আসনেই 2-3 করে আপনার যারা নির্বাচন করতে চায় এরকম প্রার্থীদের বা নেতাদের দেখা যাচ্ছে। তো এই যে অক্টোবরের যদি চূড়ান্ত করতে যায়, এর মধ্যে দলের যেই মানে স্থানীয় পর্যায়ে প্রার্থীতা নিয়ে যেই আভ্যন্তরীণ যে একটা বিষয় আছে, সেটা কি কোনো চ্যালেঞ্জ হবে কিনা? অবশ্যই বড় চ্যালেঞ্জ হবে। বিএনপি বড় দল এবং এই চ্যালেঞ্জ হওয়াটাই তো স্বাভাবিক, কারণ প্রত্যেকেই তো মানে এক ধরনের আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন নিয়ে অপেক্ষা করছেন যে আগামী নির্বাচনে তারা এবং এই দীর্ঘ মানে কি বলে নির্যাতন, নিপীড়ন এবং যে ধরনের রাজনৈতিক যে মানে কোণঠাসা অবস্থার মধ্য দিয়ে তারা নিজের দলকে টিকিয়ে রেখেছেন এবং স্থানীয়ভাবে তারা চেষ্টা করেছেন, তাদের সাংগঠনিক দক্ষতার প্রমাণ রেখেছেন। সেক্ষেত্রে তো সবাই চাবেন, কিন্তু হাইকমান্ডের এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং এখানে কিন্তু যে অতীতেও এই আলোচনা উঠেছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের প্রসঙ্গ আসছে এবং কি বলবো যে গোষ্ঠীগত রাজনীতি বা গ্রুপিংয়ের বিষয় আসছে, যে সেন্ট্রালি যাদের সঙ্গে কানেক্টেড, যারা ওয়েল কানেক্টেড, যারা অনেক বেশি আর্থিক মানি এবং মাসেলের জোর যাদের বেশি, তারা অনেক ক্ষেত্রে প্রিভেল করেন। কিন্তু বিএনপির ক্ষেত্রেও দেখা যায় যে সাধারণভাবে তো প্রমিস আছে যে তারা যোগ্য প্রার্থীকে বাছাই করবেন এবং আগামী নির্বাচনে দেখেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না পায় তাহলে জামাতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এনসিপির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। একেবারে মানি মাসল সব কিছু যে আপনাকে উত্তরণ ঘটাতে পারবে এমন মনে করার কোনো কারণ নেই। একটা গুণগত পরিবর্তন রাজনীতিতে মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষার মধ্যে ঢুকেছে। সুতরাং সেই সবগুলো বিষয় তাদের বিবেচনা করতে হবে। তবে হ্যাঁ, মানে প্রতিটা আসনে নির্বাচনের মনোনয়ন কেন্দ্রিক বিরোধ কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ বিএনপির সামনে। এটা দেখার গতকালকে স্থায়ী কমিটি বৈঠক হয়েছে, সেখানে সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে নির্বাচনমুখী কার্যক্রম শুরু করার চিন্তা করছে বিএনপি। তো এ বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। না, এটা তো ধরেন এখন এটা তো আপনার ধরেন হাইকমান্ডের এই আনুষ্ঠানিক বৈঠকের অপেক্ষা করার কোনো ব্যাপার নাই। আপনি দেখবেন যে ইন্টারনালি বড় দলগুলো এই কার্যক্রম কিন্তু অনেক আগে থেকে শুরু করে দিয়েছে এবং তারা গ্রিন সিগন্যাল বলেন, হয়তো দেখা যায় যে একাধিক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়ে থাকতে পারে যে কাজ করো এলাকায়, মানে এই ধরনের তো বার্তা থাকে যে এলাকায় কাজ করো, সময় মতো দেখবো। তো সময় মতো যখন চূড়ান্ত সময় আসবে
চূড়ান্ত সময় আসলে আপনার এবিসি XYZ যে কোনো একজনকে তো বাছাই করতে হবে, সেখানে নানা ক্রাইটেরিয়া থাকবে। এটা কিন্তু একেবারে শেষ মুহূর্তের বিবেচনা, ইন্টারভিউ আছে, তার টাকার জোর আছে, তার স্থানীয় প্রতিপত্তি আছে, তার গ্রুপ আছে, সব কিছু মিলাই কিন্তু একটা কালেকটিভ একটা ডিসিশন হবে, যেটা হয়তো দলের জন্য এবং প্রতিপক্ষের পার্ট। ইভেন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট থাকবে, দেখবেন যে সামনে নির্বাচনে যতই আমরা বলি যে না এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা চাই, প্রতিযোগিতামূলক নির্বাচন চাই, কিন্তু এখনকার যে আলোচনা, রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কেন যেন মনে হচ্ছে যে দলগুলোর মধ্যে একটা সমঝোতার আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং অন্য যারা ছোট দলগুলো তুলনামূলকভাবে ধরেন জামাত বলেন বা এনসিপি বলেন বা অন্যান্য বাম রাজনৈতিক দল বলেন, ইসলামী আন্দোলন বলেন, তারা কিন্তু সবাই ক্ষমতার একটা ভাগ পেতে চায়, ক্ষমতার একটা স্বাদ তারা পেতে চায়। এখন ধরেন যে বিরোধী দল যে হবে সেও বুঝবে যে না সেটা একটা ক্ষমতা, বিরোধী দল যে হবে সেও মনে করবে যে আমি কতটা রিমার্কেবল অবস্থা নিয়ে বিরোধী দলে বসতে পারবো। এবং ধরেন যে নুরুল হক নূরও হয়তো চাবে, বা জুনায়েদ সাকিদের মতো ওনার দলও হয়তো চাবে, বা ধরেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আপনার সাইফুল হকদের মতো ছোট দল বা মান্না ভাইদের মতো দলগুলো চাবে যে পার্লামেন্টে তার একটা ভালো একটা অবস্থান থাকুক এবং সে যাতে নিজেকে সেইভাবে, বিকজ ওনারা অনেক সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা আছে, তো তাই সেটা যদি কোনো রিটার্ন তারা আদায় করতে না পারেন, সেই হিসেবে মনে হয় যে কিছুটা ভাগাভাগির আলোচনা হয়তো বা সামনের দিনে আপনি দেখলেও দেখতে পারেন। আমার দেশের একটা তারা খবর দিয়েছে, সেটা হচ্ছে নিউ ইয়র্কে রাজনীতিবিদদের হেনস্থার দায় স্থায়ী মিশনের। স্থায়ী মিশন কি এই দায় এড়াতে পারে? কিন্তু যে শুনে দায় কিন্তু কেউ এড়াতে পারে না। এখন আমাদের দেশে হলো যে সবসময় একটা উদরপিণ্ডি ভুদর ঘাড়ে এরকম একটা ব্যাপার, যে মানে একজন আরেকজনকে একিউজ করার একটা কালচার তৈরি হয়েছে এবং দিন শেষে কিন্তু কে সত্যিকারের দোষী, কে সত্যিকারের অপরাধী, এটা খুঁজে বের করা মুশকিল হয়েছে। আপনি দেখেন যে কোনো ঘটনায় তদন্ত কমিটি হয় না, তদন্ত কমিটি একটা দীর্ঘ প্রক্রিয়া করে এবং তদন্ত কমিটি গায়েব হয়ে যায়, প্রবলেম ডায়াগনোসিস করা যায় না। এখন নিউ ইয়র্কের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, এখন কেউ বলবে যে না এটা কনসুলেটের দায়, কেউ বলবে স্থায়ী মিশনের দায়, কেউ বলবে ওয়াশিংটনের অ্যাম্বাসির দায়, কেউ বলবেন অন্তর্বর্তী সরকারের দায়, কেউ বলবেন বিএনপির দায়। যেমন হ্যাঁ, কেউ কি দায় এড়াতে পারে? আপনি ধরেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে টার্মিনাল 3 দিয়ে বের হচ্ছেন, বিএনপি কোনো নেতাকর্মী নাই, তারা আবার টার্মিনাল 8-এ বা কোথাও অপেক্ষা করছেন, কেন এরকম হবে? কেন এরকম? মানে জামাতের লোকজন তো তারা অর্গানাইজভাবে তাদের নেতাকে তাদেরকে প্রোটেকশন দিয়ে গাড়িতে তুলেছেন। এনসিপি তারা কি জানে না যে আওয়ামী লীগের তাদের কাছে খবর নাই? তো তারা তো তাদের নেতাকেও তাদের প্রোটেকশন দিতে পারতো। আর স্থায়ী মিশন, হ্যাঁ এটা একটা বলতে পারেন যে এটা ব্যাখ্যা অবশ্য অন্তর্বর্তী সরকার দিয়েছে। আমি বলছি না যে অন্তর্বর্তী সরকার দাঁড়াতে পারে না, কারণ তাদেরকে তারা সম্মানিত অতিথি, আপনার এন্টুরাজ, আপনি তাদেরকে মানে তাদের সম্পূর্ণভাবে তাদের নিরাপত্তা এবং তাদের মর্যাদার সঙ্গে তাদেরকে আপনার ট্রিট করা দরকার ছিল এবং সেটা এনশিওর করেই তাদেরকে নেওয়া দরকার ছিল। আপনি দেখেন এই ঘটনায় কিন্তু তাদের ডিগনিটি অনেকখানি নষ্ট হয়েছে এবং এনসিপির নেতা, হ্যাঁ ঠিক আছে বলেন যে অনেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন, ডিম মারা, এটা গ্লোবাল, কিন্তু যেভাবে কাজগুলো করা হয়েছে, যে ধরনের কুৎসিত এবং ডার্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, এটা তো তাদের জন্য চরমভাবে বিব্রতকর। ডেফিনেট এটা আওয়ামী লীগের রাজনৈতিক আচরণকে যেমন এক্সপোজ করেছে, একই সঙ্গে ওনাদের জন্য কিন্তু চরম হিউমিলিয়েশন হয়েছে। আমার মনে হয় যে এখানে মানে স্থায়ী মিশনের দায় এড়াতে পারে কিনা, তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, কনসুলেটকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে তাদের প্রস্তুতি এবং চিন্তা। মানে যেভাবে আমরা শেষ পর্যায়ে আমার দেশেও সব জায়গায় সব পত্রিকা এসেছে, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস ঐতিহাসিক ও যুগান্তকারী নির্বাচন নিশ্চিত করব। তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বারবারই বলে আসছেন যে ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, মানে এই কথা বারবার জোর দিয়েই বলছেন। তো এই যে নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না, এই ধরনের কথাবার্তা বলার মানেটা কি? এর মধ্যে কি কিন্তু আছে? এখন নির্বাচন হবে এটা তো স্বাভাবিক ফেব্রুয়ারিতে, এটা নিয়ে তো কিন্তু বিশ্ব শক্তি কেউ ঠেকাতে পারবে না, কোনো শক্তি ঠেকাতে পারবে না। কেন এই প্রশ্নটা আসছে? কেউ কি ঠেকানোর চেষ্টা করছে? হ্যাঁ ডেফিনেটলি ঠেকানোর চেষ্টা যদি হয় যে আপনার ওই যে আমি বললাম যে একটা ভাগাভাগির একটা মানে একটা চেষ্টা আছে, ভাগাভাগি যদি যে এমন যে আমি বলছি যে সবাই ক্ষমতায় যাবে এমন নয়, কিন্তু সামগ্রী এবং জরিপের ফলাফল দেখেন বা ওভারঅল পারসেপশন অনুযায়ী দেখেন যে বিএনপি একটা ওভারওয়েলমিং সংখ্যাগরিষ্ঠতার চিন্তা নিয়ে কিন্তু মাঠের মধ্যে আছে। সবাই সাধারণ মানুষ বিশ্বাসও করে যে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে, তার মানে একটা কমন ফোকাস আছে। কিন্তু এরকম একটা সংখ্যাগরিষ্ঠ দল নির্বাচনে জয়ী হওয়ার পরে আবার মার্জিনালাইজড হয়ে যাবে বিরোধী পক্ষ।
তাই না? সুতরাং সেখানে বিরোধী পক্ষ যদি মনে করে যে আমরা রেসপেক্টেবল কোনো অবস্থান নিয়ে পার্লামেন্টে না যেতে পারি, তাহলে তারা কিন্তু নানা ধরনের ক্যাওস, নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে একটা তাদের পক্ষ থেকে। যেমন এনসিপি ধরেন, এখন শাপলা নিয়ে এনসিপি তো কালকে তাদের প্রতীক নিয়ে কথা বলেছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, কিন্তু এনসিপির পিছনের বক্তব্য যদি আপনি খেয়াল করে দেখেন, তারা কিন্তু সবসময় বলে আসছে যে এই নির্বাচন কমিশনও কিন্তু নিরপেক্ষ না। হ্যাঁ, কালকেও বলেছে পক্ষপাত দুষ্ট, তাই না? পক্ষপাত দুষ্ট। তারা বলেছে যে প্রশাসন বিএনপি দ্বারা প্রভাবিত, তারা বলেছে যে এইভাবে এই সেট আপের মধ্যে ইলেকশন তারা করবে না। তো এখন যদি আপনি ইলেকশন ঠেকাতে চান, তাহলে কিন্তু আপনি যে কোনো, এখন যে কালচার তৈরি হয়েছে, আপনার যে কথা নাই বার্তা নাই, আপনি শাহবাগে বসে গেলেন, যমুনাতে বসে গেলেন, আপনি রাস্তা আটকায় দিলেন, এটা কিন্তু হচ্ছে। তো সুতরাং আপনি একটা ইলেকশন ঠেকিয়ে দেওয়ার জন্য যদি ক্যাওয়াস করতে চায় কেউ, দে ক্যান ডু ইট। বাট অন্তর্বর্তী সরকার, আমার কাছে মনে হয়েছে যে প্রফেসর ইউনূস, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উনি হয়তো বা ওনার সদিচ্ছার প্রকাশ এখন পর্যন্ত আমরা দেখছি যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান, এবং এটা ছাড়া কোনো বিকল্পও নাই। কিন্তু একটা ভালো এক্সিট দরকার ওনাদের। জি, আমরাও আশা করবো ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।